হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রেন্ডস, জয় হিন্দ, বন্দে মাতরম। ফ্রেন্ডস, অনেক দিন পর আমি তোমাদের সামনে আবার ভিডিও নিয়ে চলে এসেছি। ঠিক আছে, ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা আমার চ্যানেলে নতুন এসছো, আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন অ্যালার্ট যায়। তো ফ্রেন্ডস, আমার আগে অনেক তোমরা ভিডিও দেখেছো। এই চ্যানেলে আমি অনেক মোটিভেশনাল ভিডিও ছেড়েছি আমার লাইফ স্টোরি নিয়ে, আমার লাইফের স্ট্রাগেল নিয়ে। আমি যে লাইফে স্ট্রাগেল করে কীভাবে পড়াশোনা করে আমি এই গভর্নমেন্ট জব পেয়েছি, সেই সব নিয়ে আমি অনেক ভিডিও ছেড়েছি। তো বর্তমানে আমি একটা ভিডিও করতে চলেছি, যেই এই ভিডিওটার মাধ্যমে আমি আমার অনেক কিছু কথা বলবো। ঠিক আছে, যে মানুষের অনেক ব্যবহার আমি পেয়েছি। ঠিক আছে, অনেক রকমভাবে, যে চাকরি পাওয়ার আগে একরকম ব্যবহার ছিল, চাকরি পাওয়ার পরে একরকম ব্যবহার ছিল। তো সেই ব্যবহারগুলোই কিছুটা আমি শেয়ার করব। তো কিছু মানুষ, মানে আমি বলবো যে মানুষ কীরকম হয়, কত মানে কীরকমভাবে মানুষের কাছ থেকে আমি মানে পেয়েছি, ফিডব্যাক পেয়েছি, সেগুলো আমি বলবো। ঠিক আছে, বাড়ি যাওয়ার পর কীভাবে ফিডব্যাক পেয়েছি সেগুলো বলবো। তো সবাইকেই একটা কথাই বলবো, তোমরা যারা যারা ঠিক আছে গভর্নমেন্ট জবের জন্য পড়াশোনা করছো, তারা ভালো করে পড়াশোনাটা করো, মন দিয়ে করো। ঠিক আছে, আর যারা যারা মানে আইটিআই করবে ভাবছো, তো আইটিআই নিয়ে আমি একটা বলছি। তো এই সময় তো আইটিআইয়ের অনেক ফর্ম ফিল আপ চলে, তো তারা আইটিআইতে মানে নেবে ট্রেড, জানি। তো আইটিআইতে দেখো ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, মেশিনিস্ট, ওয়েল্ডার, প্লাম্বার, অনেকগুলো ধরনেরই মানে ট্রেড হয়। ঠিক আছে, তো তোমাদেরকে কার্পেন্ট্রি ট্রেড হয়। তো তোমাদেরকে প্রথমে দেখো একটা কথা বলবো, আমি যেটা ফেস করছি, যাতে আমি ইলেকট্রনিক্স থেকে আইটিআই করেছি। ঠিক আছে, তো বর্তমানে আইটিআইতে ইলেকট্রনিক্স, ফিটার, টার্নার, এই তিনটে ট্রেড, ইলেকট্রনিক্স, ফিটার, টার্নার আর ইলেকট্রিশিয়ান। ঠিক আছে, এই চার পাঁচটা ট্রেড আছে, কয়েকটা। এই ট্রেডগুলো হচ্ছে মাদার ট্রেড হয়ে গেছে, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ট্রেডগুলো নিয়েই পড়াশোনা করেছে। ঠিক আছে, অতএব কম্পিটিশন প্রচণ্ড বেশি এই ট্রেডগুলোতে, প্রচণ্ড বেশি এই ট্রেডগুলোতে কম্পিটিশন। তো তোমরা যারা মানে আইটিআই করবে ভাবছো, তোমরা এমন ট্রেড নিয়ে পড়াশোনা করো যেই ট্রেডটাতে কম্পিটিশন কম থাকে। ঠিক আছে, কম্পিটিশন কম বলতে খুব কম নেই, তবু একটু হলেও কম আছে অন্যান্য ট্রেড থেকে, যেমন কার্পেন্ট্রি, প্লাম্বার, ওয়েল্ডার, এই কয়েকটা ট্রেড আছে। ঠিক আছে, এই ট্রেডগুলো নিয়ে, বা ডিজেল মেকানিক, হ্যাঁ, এগুলোতে তোমরা করতে পারো। তো রেলে অনেক ফর্ম ফিল আপ হচ্ছে, রেলেতে লোকো পাইলট বলো, টেকনিশিয়ান বলো, হ্যাঁ, তারপরে বার্গ, তারপরে হচ্ছে এনএমডিসি, হ্যাঁ, তারপর হচ্ছে এনটিপিসি, হ্যাঁ, তারপরে নেভিতে অনেক ফর্ম ফিল আপ হচ্ছে, ডিআরডিওতে। ঠিক আছে, তারপরে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, হ্যাঁ, ইসরো, অনেক কিছুতেই ফর্ম ফিল আপ হয়। তো সেইগুলোতে টেকনিশিয়ান প্রচণ্ড লাগে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান বা আইটিআই স্টুডেন্টদের প্রচণ্ড অপরচুনিটি ভালো থাকে। ঠিক আছে, তো তোমরা আইটিআই স্টুডেন্ট যারা আছো, তারা ভালো করে পড়াশোনা করে অ্যাপ্লাই করো। আর এই ট্রেডগুলো নিয়ে তোমরা আইটিআই করো, যে ট্রেডগুলোতে তোমার কম্পিটিশন কম থাকে, যেগুলো বললাম, মানে কার্পেন্ট্রি, প্লাম্বার, ওয়েল্ডার। ঠিক আছে, এইগুলোতে কিন্তু কম্পিটিশান কম থাকে। বা আমি যে ট্রেডটা নিয়ে পড়াশোনা করেছি ইলেকট্রনিক্স, এটাতে একটা সময় কম্পিটিশান কিন্তু কম ছিল, তো এখন কম্পিটিশান প্রচণ্ড হয়ে গেছে। এখন ইলেকট্রনিক্স, ফিটার, ইলেকট্রিশিয়ান, এই তিনটে ট্রেড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মাদার ট্রেড। ঠিক আছে, তো কম্পিটিশান প্রচণ্ড বেশি। তো যারা যারা আইটিআই করবে ভাবছো, তারা প্লাম্বার, ওয়েল্ডার বা মেশিনিস্ট, ডিজেল মেকানিক আর কার্পেন্ট্রি, এইগুলোতে আইটিআই করার চেষ্টা করো। এইগুলোতে কিন্তু অনেক মানে ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্সের থেকে এইগুলোতে কম্পিটিশান কিন্তু অনেকটাই কম তবু এখনও। ঠিক আছে, তো ভালো করে মন দিয়ে পড়াশোনাটা করো। আইটিআই করার পর, তারপরে আইটিআইতে এই ট্রেড নেওয়ার পর, তারপরে রেলের যে ফর্মগুলো বেরোয়, সেই ফর্মগুলো ফিল আপ করবে। রেলে বলো, অ্যাপ্রেন্টিসশিপের যে ফর্মগুলো বেরোয়, রেলে অ্যাপ্রেন্টিসশিপ করে রাখলে খুব ভালো। আইটিআইয়ের পর যে অ্যাপ্রেন্টিসশিপ করে রাখলে অনেকটা সুবিধা আছে, কারণ আগামী দিনে ম্যাক্সিমাম সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট টেকনিক্যাল যে জবগুলো আছে, সেইগুলোতে কিন্তু আইটিআই পাশাপাশি ওরা কিন্তু দেখবে অ্যাপ্রেন্টিসশিপ করা আছে কি না, বা কোনো এই রিলেভেন্ট ট্রেডেতে তারা করেছে কি না, সেটাও দেখবে। মানে তারা রিলেভেন্ট ট্রেডেতে তারা কোনো কিছু কাজ করেছে কি না।
ঠিক আছে, কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে কি না সেটা দেখবে, ফলো করবে। তো সেই জন্য সবাইকে বলবো আইটিআইয়ের পাশাপাশি অবশ্যই যদি তোমরা কোনো জায়গায় তোমাদের রিলেভেন্ট ট্রেডেতে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, কোনো জব করে থাকো, সেই জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বা অ্যাপ্রেন্টিসশিপ যদি করে থাকো, অ্যাপ্রেন্টিসশিপ খুব ভালো যদি করে থাকতে পারো, রেলে হোক যেখানে হোক, যে কোনো গভর্নমেন্ট সংস্থায় আইটিআই করার পর একটা অ্যাপ্রেন্টিসশিপ করে রাখো। ঠিক আছে, অ্যাপ্রেন্টিসশিপ খুব ভালো, অনেক সুবিধা আছে। ঠিক আছে, আর যেমন রেলের অ্যাপ্রেন্টিসশিপের একটা সুবিধা হচ্ছে গ্রুপ ডি যারা দেবে রেলের অ্যাপ্রেন্টিসশিপে গ্রুপ ডিতে, ঠিক আছে, সুবিধা হচ্ছে কি যে ওদের ওই মাঠ ফাঁসটা লাগে না। ঠিক আছে, যে একটা পিইটি টেস্ট হয়, ঠিক আছে, ওই টেস্টটা ওদের হয় না, যেটা ওই কত কিলোমিটার দৌড়তে হয়, কত মিনিটের মধ্যে আর বালির বস্তা নিয়ে দৌড়তে হয়, ঠিক আছে, ওইগুলো থাকে না। ঠিক আছে, ডাইরেক্ট রিটিন হওয়ার পর ওদের ওই মানে অ্যাপ্রেন্টিসশিপের কোটা থেকে, ওখান থেকে ওরা ডাইরেক্ট কিন্তু ওই শুধুমাত্র সিবিটিটা দেওয়ার পরই, মানে রিটিনটা মানে সিবিটির যে পরীক্ষাটা হয়, এক্সামটা কম্পিউটার বেস টেস্ট এক্সামের পরই ডাইরেক্ট কিন্তু ওদের কিন্তু রিক্রুটমেন্ট হয়ে যায়। ঠিক আছে, মেডিকেল হয়ে রিক্রুটমেন্ট হয়ে যায়। হ্যাঁ, আর যারা এএলপি দেবে তাদের তো খুব ভালো বলবো, এএলপি যারা দেবে তারা এএলপিতে তো 3টে ধাপ আছে, আমিও দিয়েছি এএলপি। ঠিক আছে, আমি অল্পের জন্য এএলপি পাস করতে পারিনি। এএলপিতে 3টে ধাপ আছে, ফার্স্ট সিবিটি, সিবিটি 1, সিবিটি 2 অ্যান্ড সাইকো। ঠিক আছে, আর তারপরে মেডিকেল। ঠিক আছে, সিবিটি 1, সিবিটি 2 আর সাইকো, এই 3টে যদি ক্র্যাক করে যেতে পারো, ঠিক আছে, সিবিটি 1টা তো 100 নম্বরের কোশ্চেন হয়। ঠিক আছে, সব কিছু থাকে, এটা নন টেকনিক্যাল থাকে। ঠিক আছে, এবার কী কী সাবজেক্ট পড়বে আমি বলে দিচ্ছি। জিকে পড়বে, ঠিক আছে, তারপর সায়েন্স পড়বে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, ঠিক আছে, ম্যাথ আছে, রিজনিং আছে, ম্যাথ রিজনিং সায়েন্স 3টে মেন একদম। তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সটাই জোর দেবে, কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে, ঠিক আছে, তারপরে পলিটিক্যাল সায়েন্স একটু জোর দেবে, আর হচ্ছে জিকেটা অল্প অল্প করে পড়বে। তো যারা যারা এএলপি দেবে তাদের এএলপিতে তো জিকেটা থাকে না। ঠিক আছে, ওই কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, সায়েন্স থাকে, আর ম্যাথ থাকে, রিজনিং থাকে, এইগুলো নিয়ে টোটাল 100 নম্বরের সিবিটি 1 এক্সাম হয়। সিবিটি 1 এক্সামটা ক্র্যাক করার পর তারপরে সিবিটি 2 হয়। সিবিটি 2-এতে দুটো মানে পার্ট থাকে, পার্ট এ, পার্ট বি। পার্ট এটা হচ্ছে নন টেকনিক্যাল, ঠিক আছে, আর পার্ট বিটা হচ্ছে টেকনিক্যাল। ঠিক আছে, তো টেকনিক্যাল যেটা পার্ট বি থাকে সেটা হচ্ছে কোয়ালিফাইং নেচার, কত একটা নাম্বার পেতে হয়, 37 না 37.5 36 এরকম একটা নাম্বার আছে, আমার মনে নেই কত পার্সেন্টেজ পেতে হবে। তো ওটা জাস্ট কোয়ালিফাইং নেচার, ওটা পাস করতেই হবে তোমাদেরকে। ঠিক আছে, ওতেতে কিন্তু মেরিট হয় না, মেরিটটা কিন্তু তৈরি হবে তোমার সিবিটি 2 এর পার্ট এ থেকে। পার্ট এ থেকে মেরিটটা তৈরি হবে। পার্ট এ পাস করলে, ঠিক আছে, পার্ট এতে এবার মেরিট হলো, পার্ট বি কিন্তু পাস করতেই হবে। পার্ট এতে নাম্বার ভালো পেতে গেলে ওখান থেকেই মেরিট হবে, কাট অফটা ওখান থেকেই তৈরি হবে পার্ট এ থেকে। ঠিক আছে, পার্ট এতে কাট অফ তৈরি হলো, তারপরে কিন্তু এবার সাইকোতে ডাকবে। এবার সাইকো যখন হবে, সাইকো দিলে সাইকোর নাম্বার আর সিবিটি 2 এর পার্ট এর নাম্বার দুটোকে নিয়ে কিন্তু তোমার মেরিটটা তৈরি হবে। সেই মেরিটটা যেটা তৈরি হবে তারপর তোমাকে কিন্তু তারা মেডিকেলের জন্য ডাকবে, মানে তুমি কিন্তু সাইকো ক্লিয়ার করে গেছো, তুমি মেডিকেলে ডাকবে। তো মেডিকেল হবে, মেডিকেল A1 ক্যাটাগরির আই টেস্ট পরীক্ষা হয়। মেন হচ্ছে আমাদের চোখের পরীক্ষাটা রেলেতে সবথেকে ইম্পর্টেন্ট, চোখটা মানে A1 ক্যাটাগরির পরীক্ষা হয়। ঠিক আছে, বাকি তো পরীক্ষা যা যা আছে সেগুলো তো থাকবেই। হ্যাঁ, যাদের হাইড্রোসিল আছে হাইড্রোসিল ঠিক করে রাখতে হবে। ঠিক আছে, তো সেই পরীক্ষাগুলো সব হয়, তারপরে কিন্তু একটা ছেলেকে কিন্তু ফাইনালি সিলেক্টেড করা হয়, তারপরে জয়নিং লেটার দেওয়া হয়। ঠিক আছে, মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়, তারপরে বলা হয় অমুক জায়গায় গিয়ে মানে জয়নিং করতে হবে, তারপর ট্রেনিং শুরু হয়, তারপর তো আছেই। ঠিক আছে, তো এইভাবে সিলেকশন প্রসেসটা গেল রেলের এএলপির। আর টেকনিশিয়ানের হচ্ছে 100 নম্বরে একটা কোশ্চেন হয়, নন টেকনিক্যাল, একটাই পরীক্ষা, ওই পরীক্ষাটাতে পাস করলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, যার কোনো টেকনিক্যাল কোশ্চেন বা কিছু টেকনিক্যাল কিছু থাকে না। ঠিক আছে, রেলের টেকনিশিয়ানে বলছি। ঠিক আছে, তো এগুলো সবই লেভেল 2 আছে, রেলের টেকনিশিয়ান যেগুলো আছে সবই লেভেল 2। ঠিক আছে, 7th পে কমিশন অনুযায়ী লেভেল 2 যা স্যালারি সেগুলোই দেবে। ঠিক আছে, তারপরে এবার বার্ক আছে, ডিআরডিও আছে, তারপরে এনটিপিসি আছে, এনপিসিআইএল আছে, এনএমডিসি আছে, এগুলো কিছু পিএসইউ যেগুলো বললাম যে পাবলিক সেক্টর ইউনিট। তারপর তো
একটা সেল আছে, ঠিক আছে, তারপরে ডব্লিউবিএসসি ডিসিএল আছে, ডব্লিউবিএসসি টিসিএল আছে, এগুলো তো আছেই, ঠিক আছে, এগুলো তোমরা সব দেবে, ঠিক আছে। তারপর হচ্ছে ন্যালকো আছে, তারপর হ্যাল আছে, ঠিক আছে, অনেক আছে, বার্ক আছে, ডিআরডিও আছে, ইসরো আছে, ঠিক আছে, এগুলো তো সব দেবে এক্সাম, যা যা ফিকেশনের মধ্যে তোমার আসবে, ঠিক আছে। এজ রিল্যাক্সেশন যা যা আছে দেবে, জেনারেল কাস্টের, তারপরে ওবিসি এসসি এসটিদের ওদের আলাদা আলাদা আছে, সব সেই অনুযায়ী সব দেবে, যেমন যেমন এজ রিল্যাক্সেশন আছে, ঠিক আছে। তো সময় নষ্ট না করে পড়াশোনাটা ভালো করে মন দিয়ে করো, আইটিআইটা ভালো করে কমপ্লিট করো, 2 বছরের আইটিআই কোর্স, আইটিআই চলাকালীনও তোমরা গভর্নমেন্টের জন্য প্রিপারেশন অল্প অল্প হলে মোটামুটি ম্যাথ, রিজনিং, সায়েন্স এই 3টে সাবজেক্ট পড়তে পারো। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এখনই পড়ার দরকার নেই, যারা অলরেডি আইটিআই পড়ছো তাদেরকে একটা কথা বলবো, তারা মানে আইটিআইয়ের সাথে সাথে ম্যাথ, রিজনিং আর অল্প অল্প করে ম্যাথ, রিজনিং আর সায়েন্সটা অল্প অল্প করে পড়ো, ঠিক আছে। কিন্তু ফোকাসটা থাকবে আইটিআইয়ের ওপর, আইটিআই যে তোমরা করছো সেই সিলেবাসটার ওপর ফোকাস করো, ভালো করে আইটিআইটা কমপ্লিট করো, আইটিআইটা মেন, আইটিআইটা কমপ্লিট করতেই হবে, ঠিক আছে। ভালো করে পাস করো, 80% 90% নাম্বার নিয়ে আইটিআই পাস করো, ঠিক আছে। ভালো করে নলেজ রাখবে, প্র্যাকটিক্যালটা খুব ভালো করে শিখবে, কারণ কিছু গভর্নমেন্ট পরীক্ষা আছে যেখানে তোমাদের স্কিল টেস্ট নেওয়া হয়, সেই স্কিল টেস্টটা কিন্তু তোমাদেরকে কিন্তু প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে, তো অতএব প্র্যাকটিক্যালের ওপর ভালো করে জোর দেবে, সাথে সাথে থিওরিটিক্যাল নলেজ রাখবে, ঠিক আছে। আর আইটিআইয়ের ভালো বই হচ্ছে নিমির যে টেক্সট বুক আছে ওটা পড়বে, নিমি, ঠিক আছে। আমাদের সময় তো সেমিস্টার ছিল, আমরা অ্যাসাইনমেন্টও অনেক পড়েছি নিমির, ঠিক আছে, তোমরা পড়বে, ঠিক আছে। সাথে সাথে তোমরা কিন্তু আদার্স কোনো ভালো মানে লেখকের যে বইগুলো আছে সেগুলো পড়তে পারো। আর ম্যাথ, রিজনিং, সায়েন্স এগুলো তোমরা ইউটিউব থেকে অনেক চ্যানেল আছে, ভালো ভালো চ্যানেল আছে, আমি যেমন সাহিল স্যার বলে একটা চ্যানেল আছে, কুইক ট্রিক্স সাহিল স্যার, ওর চ্যানেলটা ফলো করতাম, তোমরা ওখান থেকে পড়তে পারো, বা তোমরা বিভিন্ন কোচিং সেন্টারও নিতে পারো, গুরুকুল আছে, তপবন স্টাডি সেন্টার আছে, খুব ভালো, তপবন স্টাডি সেন্টারটাই আমি সবাইকে রেফারেন্স করবো, ওখানে আমি পড়াশোনা করে চাকরি পেয়েছি, তোমরা ওখানে পড়তে পারো, গুরুকুলও আছে, নতুন হয়েছে, ঠিক আছে, আদার্স অনেক আছে, ঠিক আছে। আর নন টেকনিক্যালের জন্য অনেক আছে, পুলিশের জন্য অনেক আছে, মিসেলেনিয়াসের জন্য অনেক আছে, এসএসসির জন্য অনেক আছে, ঠিক আছে, এমটিএস, এসএসসি, জিডি এর জন্য আছে, এগুলো আলাদা আলাদা আছে, ঠিক আছে। তো যাই হোক, সবাইকে একটা কথা বলবো, লাইফে ফোকাস রাখো, ভালো করে স্টাডিটা ভালো করে করো, ঠিক আছে। আর আমি কিছু কথা এখানে বলতে চাই, ঠিক আছে, আমি যেগুলো বাড়ি যাওয়ার মানে ভিডিওটা শুরুর আগে আমি জাস্ট বললাম যে ওই কথাগুলোই বলবো, তো আমি ওইটাও বলছি। তো বাড়ি যাওয়ার আগেতে মানে আমার সাথে মানে কয়েকজনের সাথে কথা হতো ভালোভাবে, মানে তারা আমাকে কথা বলতো, কয়েকজন, আমি একজনের কথাই বলছি, ঠিক আছে। আমার একজন মানে পরিচিত একটা ভাই আছে আর কি, আমাদের রিলেটিভদের মধ্যেই হয়, ঠিক আছে। তো সে মানে তার বিহেভিয়ার আমার অনেক কিছু দেখা হয়ে গেছে, তার সম্বন্ধে তার কিছু আমার অনেক কিছু জিনিস তাকে আমি দেখে নিয়েছি, তার নাম আমি বলবো না এই ভিডিওর মাধ্যমে, সে যদি ভিডিওটা দেখে থাকে, যদি উদ্দেশ্য করে তাকে বলে থাকি, যদি তার মনে হয় তাহলে তাকে উদ্দেশ্য করে আমি বলছি, ঠিক আছে। তো সে যদি ভিডিওটা দেখে, কারণ আমি যেটা সত্যি, যেটা আমি ফিল করেছি, যেটা আমি রিয়েলাইজ করেছি, ফেস করেছি, আমি সেটাই জাস্ট এই ভিডিওতে বলবো, ঠিক আছে। তো একটা ভাই মানে আছে আমার আর কি, মানে সে আর কি সম্পর্কে আমাদের ভাই হয়, আমাদের আত্মীয়র মধ্যে পড়ে, ঠিক আছে। আমি যখন চাকরি পাইনি, যখন আমি একটা কোম্পানিতে চাকরি করতাম, চুঁচুড়ার একটা কোম্পানিতে, আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, তার সাথে মাঝে মাঝে আমার শেওড়াফুলিতে দেখা হতো। তো যাই হোক না কেন, সে তখন আমার সাথে মানে আমি জাস্ট চাকরি তো তখন পাইনি, আমার সাথে কথা মোটামুটি বলতো ভালোভাবে, কিন্তু আরও ছাড়ো জাস্ট সেইভাবে নয়, খুব প্রায়োরিটি বা গুরুত্ব আমাকে সেইভাবে দিত না, ঠিক আছে। মোটামুটি দেখা হলে যেটুকুনি কথা হয় সেইটুকুনি কথা হতো, হাসাহাসি কথা, এইটুকুনি ব্যাস, ঠিক আছে। তারপর যখন আমি চাকরি পেয়ে গেলাম না, যখন ও শুনলো আমার সেন্টার থেকে, যখন আমাকে নিয়ে ভিডিও করে যখন সাকসেস স্টোরি নিয়ে ছেড়েছে, তখন সেটা দেখে না তার মানে চোখ মানে ছানা বড়া হয়ে গেছে, ঠিক আছে, তার চোখ ছানা বড়া হয়ে গেছে। যাই হোক, সে তখন আমাকে অনেক আদিক্ষেতা অনেক কিছু মানে আমাকে বলছে যে দাদা তুমি কীভাবে চাকরি পেয়েছো, তুমি কীভাবে, সে তো অবশ্যই স্বাভাবিক, সেটা শুধু সে নয়, অনেকেই আমাকে বলছে, ঠিক আছে, তুমি কীভাবে চাকরি পেয়েছো, কীভাবে কী করেছো। আমি যথেষ্ট আমার মধ্যে যা নলেজ ছিল আমি তাই ওকে সম্পূর্ণ বলে দিয়েছি, যে কী পড়বি, কীভাবে নিজেকে তৈরি করবি, সব আমি যথেষ্ট, আমি ওকে অনেক হেল্প করেছি, ঠিক আছে। নিজের দাদার মতো আমি ওকে যথেষ্ট হেল্প করেছি, যতটা পেরেছি আমি হেল্প করেছি, ঠিক আছে, আমার সাধ্য মতো আমি ওকে চেষ্টা করেছি, কিন্তু জানি না ও তাতেও স্যাটিসফ্যাকশন হতো না, কারণ ওর বয়সটা অনেক কম, তো ছোটো বয়স, হ্যাঁ, সবে হয়তো 19-20 বছর বয়স এখন, ঠিক আছে। তো আমার বয়স আর ওর বয়স আসমান আর পাতালের তফাৎ, আসমান জমিনও নয়, ঠিক আছে, আসমান পাতাল, ঠিক আছে। এই বয়সের একটা মিসম্যাচ আছে, ঠিক আছে। তো বয়সের ডিস্ট্যান্সটা বেশি বলে এই কারণে হয়তো আমার সাথে ওর
মানে ভালোভাবে বন্ধুত্ব বা খাপ খাওয়ানো বা এটা ভালো, ফ্রেন্ডশিপটা ভালো, ফ্যাংটা ভালো তৈরি হয়নি, ঠিক আছে? এটা হয় না, এটা আমিও জানি, ঠিক আছে? সমবয়সী বা বয়সের কাছাকাছি হলে ঠিক একটা হতো। ও আমার থেকে বয়সে অনেকটাই ছোটো, তাই ও ওর সমবয়সী ছেলে বন্ধুদের সাথেই বা ছেলেদের সাথেই ও মেলামেশা করে, সেটা করতেই পারে, কারণ ওর বয়স আমার বয়স অনেকটাই তফাৎ। ও আমার কোনো দিন সেরকম ভালো বন্ধুত্ব বা আমার মেন্টালিটির সাথে ওর মেন্টালিটি ম্যাচ খাবে না। মনটা প্রচণ্ড চঞ্চল, ওর মনটা আমি ওকে অনেক বলি, বুঝিয়েছি অনেক, যে শান্ত হ, ধীরে সুস্থে সব হবে। চাকরি হাতের মোয়া নয় যে আজ বললে আমি পেয়েছি আজকে, তুই বললি তুই আজকে পড়াশোনা করলি কাল পেয়ে গেলি, সেরকমটা সম্ভব নয়। অনেক স্ট্রাগল করতে হবে, অনেক কিছু ফেস করতে হবে, এই তো সবে শুরু। দাঁড়া, অনেক জার্নি বাকি, অনেক কিছু দিন তোর দেখার আছে, অনেকগুলো সূর্যোদয় তোকে দেখতে হবে, অনেকগুলো সূর্য অস্ত তোকে দেখতে হবে, যেগুলো আমি দেখে দেখে এসছি, ঠিক আছে? আমার একটা নলেজ হয়েছে, তো সেই রকম এক্সপিরিয়েন্স না হলে সেই জায়গায় তুই যেতে পারবি না। তুই হয়তো ভাবছিস আমি হয়তো গোলেমালে পেয়ে গেছি, এরকম ব্যাপারটা নয়। গোলেমালে কেউ কোনো দিন চাকরি পায় না, ঠিক আছে? চাকরিটা সম্পূর্ণ নিজের হার্ডওয়ার্ক পরিশ্রমের ওপরই থাকে, তবেই তাকে ভগবান কিন্তু দেবে। সোনার চামচ মুখে দিয়ে ভাত, মানে মা বাবা সব কিছু করে দিচ্ছে, ঠিক আছে? সব কিছু মানে হাতের কাছে এনে দিচ্ছে, সেরকম ধারা করে কোনো দিন চাকরি হয় না। আমাকে তো আমার বাবা কোনো দিন সেইভাবে পড়াশোনা করায়নি, মানে সামর্থ্য নেই তাই পড়ায়নি, আমি সেটাই বলে দিচ্ছি সব কথাই ভিডিওতে, ঠিক আছে? আমি নিজে স্ট্রাগল করে নিজের পড়াশোনা চালিয়েছি, ঠিক আছে? আমি নিজে পড়াশোনা করেছি, নিজে স্ট্রাগল করে নিজের রোজগারের টাকায় আমি বিজনেস করে, সেই বিজনেসের টাকায় আমি শুধু পড়াশোনাও করিনি, সাথে সাথে আমি ঘরের কিছু জিনিসপত্র বা ঘরের কাজও করেছি, যতটা পেরেছি সংসারে আমার সাধ্যমতো আমি সাহায্য করেছি। কারণ পড়াশোনার খরচাটা আমার প্রচণ্ড বেশি ছিল, ঠিক আছে? আমার মোটামুটি আমার 50-60 হাজার টাকা মোটামুটি খরচা হয়েছে আমার 3 বছরে, আমি যে সেন্টারে পড়তাম, টোটালি রাউন্ড ফিগারে আমি বলছি সব কিছু নিয়ে, ঠিক আছে? তো যাই হোক না কেন, টাকাটা বড় কথা নয়, নিজের এফর্টটা সব থেকে বেশি দিতে হবে, নিজের সবটুকু দিতে হবে, একদম সর্বস্বটুকু দিতে হবে, নিজের সেরাটুকু দিতে হবে। আমি আমার নিজের সেরাটুকু দিয়েছিলাম বলেই আজকে আমি শেষ অবধি সেই মানে শেষ হাসিটা হাসতে পেরেছি। নিজের সেরাটা দিতে হবে সব সময়, ঠিক আছে? আর জীবন থেকে কোনো রকম আনন্দ ফুর্তি রাখলে চলবে না, ঠিক আছে? তার তো বয়সটা এখন কম, সে এখন অনেক আনন্দ করছে, অনেক ফুর্তি করছে, এখন আকাশে উড়ছে, হাওয়ায় ভাসছে, ঠিক আছে? অনেক কিছু করবে এখন, ফেসবুক সোশ্যাল মিডিয়া তার কাছে এখন অনেক কিছু, ঠিক আছে? যাই হোক, এখন ওইসব মানে করার সময় পাবে না। পড়াশোনা যদি করতে হয় ওইসব করার তো বিন্দুমাত্র সময় পাবে না। কখন সূর্যটা ডুবছে কখন সূর্যটা উঠছে সেটাও দেখতে পাবে না। তো সেই লেভেলের পড়াশোনা যদি করতে পারে তবেই চাকরি হবে, তাও আবার শেষ অবধি 1% হলেও ভাগ্য সায় দেয়, ঠিক আছে? সেই 1% ভাগ্য সায় দিলে তবেই কিন্তু 100% হলে তবেই চাকরিটা পাবে, ঠিক আছে? তবেই হবে, ঠিক আছে? 1 বছর 2 বছর তো তার লেগেই যাবে বেস তৈরি করতে, তারপর তো একটা একটা করে। এবার দেখো, হয়তো আমি বলবো আমার সুযোগ কম ছিল তাই আমি কম সুযোগে, মানে যেটুকুনি সুযোগ পেয়েছি সেইটুকুনি সুযোগের মধ্যে আমি চাকরি পেয়েছি, কারণ আমার এজ অনেক বেশি হয়ে গেছে, তার এজ এখন অনেক কম, তার এখন উঠতি বয়স, ঠিক আছে? তার এখন হাতে বহু মানে অপরচুনিটি পাবে, ঠিক আছে? অনেক কিছু চাকরির মানে ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে। আমি তো মাত্র 2-3টে ফর্ম ফিল আপ করেছিলাম, 2-3টে, মাত্র 2-3-4টে ফর্ম ফিল আপ করার সুযোগ পেতাম, তার বেশি আমি পেতাম না, ঠিক আছে? কারণ আমার এজ মানে 30 ইয়ার্স প্লাস হয়ে গেছে, তাই জন্য আমি বেশি সুযোগ পাই না। যারা এরা ভিডিওটা দেখছো জানো 30 ইয়ার্স প্লাসে কোনো টেকনিক্যাল জব বেশি নেই, ঠিক আছে? কয়েকটা ছাড়া কিছু নেই, ঠিক আছে? তো সেই জন্য, আর জেনারেল কাস্টের আমি, কোনো SC ST OBC থেকে আমি বিলং করি না, ঠিক আছে? তো সেটাই বলছি, অতএব খুব খুব ডিফিকাল্ট, খুব চাপ, ঠিক আছে? তো যাই হোক না কেন, তো একটা কথা বলছি, তো যেহেতু আমিও ওই লাইনের ছেলে, একই টেকনিক্যাল লাইনের ছেলেও, সেও টেকনিক্যাল লাইনের ছেলে, সেও ITI করেছে, আমিও ITI করেছি, ঠিক আছে? তো আমার একটা নিজস্ব বিজনেস মানে ছিল, এখনও আছে অল্প, মানে যে বিজনেসটা জাস্ট ধিকি ধিকি করছে, প্রায় মরেই গেছে বলতে গেলে, বিজনেসটা শেষ হয়ে গেছে, ঠিক আছে? এক হাত দ্বারা তো সম্ভব নয়। আমি এখন চাকরি করি, বাইরে থাকি, আমার বাড়ি থেকে 2000 কিলোমিটার দূরে থাকি, আর আমার বাড়িতে আমার নিজস্ব কোনো ভাই বা কেউ নেই যে আমার বিজনেসটাকে দেখাশোনা করবে, তাই জন্য আমার বিজনেসটা প্রায় শেষের দিকে, ঠিক আছে? তো বিজনেসটা আমি ভেবেছিলাম তাকে যে আমি কাজ শেখাবো আমার মতো করে, ঠিক আছে? আমার কাজটা করবে, আমার মানে আমার নিজস্ব, মানে আমি অতএব সত্যি আমারও স্বার্থ আছে, আমার মেশিনগুলো বিক্রি করবে, আমার মেশিনগুলো বিক্রি, আমি তাকে যথেষ্ট, এর আগেও আমি সেম আমার আলু সিজনে কয়েকটা মেশিন বিক্রি করে দিয়েছে, সে তো আর এমনি এমনি করে দেয়নি, প্রত্যেকটা মেশিন পিছু আমার থেকে সে টাকা নিয়েছে, ঠিক আছে? আমি তাকে টাকা দিয়েছি, কারণ পরে তো বলতে পারবে না যে আমি ফ্রিতে কাজ করেছি, দাদা আমাকে কিছু দেয়নি, ঠিক আছে? সেটা আমার বিবেকে বাঁধবে, সেই জন্য আমি তাকে দিয়েছি, ঠিক আছে? যথেষ্ট পরিমাণ তাকে আমি মানে সাহায্য করেছি, ঠিক আছে? যাতে তার হাত খরচে সে আমার কাজটা করে দিচ্ছে, আমি কি তাকে এমনি এমনি কি মানে করাবো নাকি, এমনি এমনি খাটাবো?
মানে ফ্রিতে খাটাবো? আমি কাউকে ফ্রিতে খাটাতে চাই না, আমি কাউকে ফ্রিতে খাওয়াতে, আমি কারোর থেকে যদি চা খাই না তাকে আমি চায়ের টাকাটা দিয়ে দিই, 5 টাকা 6 টাকা চায়ের টাকাটাও দিয়ে দিই, ঠিক আছে? আমি কারোর থেকে ফ্রিতে কোনো দিন একটা টাকাও নিইনি আর একটা টাকাও কোনো দিন নেবো না, ঠিক আছে? তো সেটাই বলছি। তো সেই রকম মানে মেন্টালিটির আমি ছেলে, ঠিক আছে? তো যাই হোক না কেন, তার আজকে মানে তাকে আমি অনেক বলেছি, আমি অনেক দিক থেকে মানে সাহায্য করেছি, আমার যা বলার তাকে আমি সব বলে দিয়েছি। আর আমার কাছে, তার কাছে মানে বলার মতো আমার আর কিছুই নেই। মানে গভর্নমেন্ট জব পেতে গেলে কীরমভাবে স্ট্রাগল করতে হবে, কীরমভাবে পড়াশোনা করতে হবে, লাইনগুলো আমি সব ওকে বলে দিয়েছি। আর আমার কাছে কিচ্ছু অবশিষ্ট নেই যে ওকে বলার মতো, মানে বলিনি সেরকম কিছু নেই আমার কাছে, বলার মতো যা ছিল সব ওকে বলে দিয়েছি। কিন্তু তাতে ওর মন ভরে না, কারণ মন ওর ভরবে না, ওর মন এখন চঞ্চল, ও এখন হাওয়ায় ভাসছে, আকাশে উড়ছে, মনটা চঞ্চল। ছোটো বয়স, 25-26 বছর বয়সটা যখন আসবে না, তখনই বুঝতে পারবে যে মানে যে এবার আমার পায়ের তলায় আমার মাটিটা শক্ত করতে হবে, ঠিক আছে? আর আমাকে হাওয়ায় ভাসলে হবে না, আর আমাকে ওপরে উঠলে হবে না, ঠিক আছে? যাই হোক না কেন, মানে তার তো মানে স্বার্থ অনেক ফুরিয়ে গেছে এখন, সে আর আমাকে এখন কেন মনে রাখবে, এটাই হচ্ছে মেন কথা। আমার কথা তার কেন প্রয়োজন হবে? আমি কিন্তু তাকে ফ্রিতে মানে করতে চাই না, তাকে আমি এতটা ভালোবাসি যে মানে কি বলবো, মানে বাসতাম, এখন আর তার প্রতি আর আমার অতটা আর ইয়ে নেই, মানে সেই জিনিসটা আস্তে 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 মানে ভালোবাসাটা মানে ইয়ে কমে যাচ্ছে, কারণ মানুষের কাছ থেকে একটা নেগলেক্ট পেতে পেতে না আর তার প্রতি আর কোনো ইন্টারেস্ট তার থাকে না। সে আমাকে মানে সিজনে যখন আলু সিজনটা যখন ছিল, তখন আমি তাকে, সে আমার মেশিন কিছু বিক্রি করে দিয়েছে, আমি তাকে কিছু মানে মেশিন বিক্রির কিছু টাকা ছিল সেগুলো সব দিয়েছি, ঠিক আছে? টাকা দিয়ে তাকে সাহায্য করেছি। কেন দেবো না? কারণ মেশিন বিক্রি করে সেকে কিছু মার্জিন আমি দিয়েছি, কিছু প্রফিট তাকে আমি দিয়েছি, ঠিক আছে? সে আমার কাজটা করে দিচ্ছে, অবশ্যই তাকে তো দিতে হবে, এটা তো আমার বিবেক, আমার মানসিকতার, এটা আমার মানে কর্তব্য, এটা আমি করেছি। তো যাই হোক না কেন, এখন তাকে ডাকলে দরকারে কোনো কিছুতে, মানে এখন কেন, 2-3 মাস আগেও বলছি, ডাকলে দরকারে কোনো কিছুতে বললে না, মানে সে আমাকে শুধু একটা, মানে সে ডায়লগ শিখে রেখেছে, একটা ডায়লগ সে শিখে রেখেছে, সে সেটাই সবসময় আমাকে বলে যে আমার পরীক্ষা আছে, আমার এক্সাম আছে, আমার এখন হবে না, আমার সময় নেই। সে একটাই ডায়লগ শিখে রেখেছে, অথচ আমি মাঝে মাঝে তার স্টেটাসগুলো দেখি, তার বন্ধুদের সাথে যায়, তার পার্সোনাল ব্যাপার, সে বন্ধুদের সাথে ঘুরতে যায়, এখানে ওখানে লং ড্রাইভে যায়, ঘুরতে যায়, যাই হোক, তার বড়লোক বন্ধু আছে, সে অনেক কিছু করে, ঠিক আছে? ঘুরতে যাবে, তাই হতে সে একটা বিলাসিতার মধ্যে সবসময় থাকতে চায়। এই বিলাসিতার জীবনটা কিন্তু মানুষকে টেম্পোরারি সুখ দেবে, সারা জীবন কোনো দিন সুখ দেবে না। বিলাসিতার জীবন থেকে এখন বেরিয়ে আসতে হবে। আমাদের স্যার বলতেন, গুরুদেব বলতেন যে যে এখন সুখ পাচ্ছে না, যে এখন বিলাসিতা মারছে না, তার আগামী জীবনটা বিলাসিতায় কাটবে না, ঠিক আছে? তখন ওই হকারি করে খেতে হবে, ঠিক আছে? তখন মানে ওই ট্রেনে হকারি করে, এখানে হকারি করে, যাই হোক করে মানে পেট চালাতে হবে, পেটটা তো শুনবে না, পেটটা তো চালাতে হবে, কি টোটো চালাতে হবে, যাই হোক করে খেতে হবে, ঠিক আছে? তো এখন যারা বিলাসিতা মারছে, মানে যে ছেলেরা এখন বাবার টাকায় এখন মানে রয়্যাল এনফিল্ড নিয়ে ঘুরছে, হাতে আইফোন নিয়ে ঘুরছে, সেই সব ছেলেরা না একটা সময় কিন্তু ওই রকম করেই তাদের চলবে, ঠিক আছে? ওই বাদাম বিক্রি করতে হবে, ঠিক আছে, ট্রেনেতে, বা যাই হোক একটা কিছু এরকম হকারি করে বিক্রি করতে হবে, ধূপ বিক্রি করতে হবে, মেলায় চুড়িমালা হার বিক্রি করতে হবে, এরকম করেই চলবে দিনকাল। কিছু করার নেই, কারণ তারা তো একটা সময়, যাতে তাদের এখন তৈরি হওয়ার সময়, সেই তৈরি হওয়ার সময়টা তারা এখন বিলাসিতা মারাচ্ছে, তাহলে আগামী যে দিনটা ওরা কী করে ভালো থাকতে পারে? কখনোই ভালো থাকতে পারে না। যারা এখন এটাই হলো আসল সময়, নিজের মানে ভবিষ্যৎ তৈরি করা, নিজেকে প্রতিষ্ঠিত করার, এটাই হলো আসল সময়। এই সময়টা কিন্তু ইউটিলাইজ করতে হবে খুব ভালো করে, এই সময়টাকে কিন্তু নিজেকে গড়তে হবে, তার জন্য হার্ডওয়ার্ক করতে হবে, স্ট্রাগল করতে হবে, চোখের জল, ঘাম, মাথার ঘাম আর চোখের জল মিলেমিশে যাবে, সেই রকম স্ট্রাগল করতে হবে, তবেই কিন্তু সেই জায়গাটা সে পৌঁছতে পারবে। ওই নয়তো ওই বিলাসিতার জীবনেই থাকবে। এখন হয়তো সেই ভিডিওটা দেখে হয়তো ভাবছে দাদা আমাকে অপমান করছে, না আমি অপমান করছি না, আমি সলিড যে কথাটা আমি সেটাই বলছি, ঠিক আছে? যাই হোক না কেন, ঠিক আছে, কিছু হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং তার সাথে আমার একটু হয়েছে। হ্যাঁ, আমার জিনিস একটা, মানে আমার সাথে কাজ করতো, আমার জিনিস একটা খোয়া গেছিলো, আমি খুঁজে পাইনি, তো সেটা আমি পরে পেয়েছি। তাকে আমি বলেছি যে দেখ, তোকে আমি বলেছিলাম, আমি তোকে এটা বলিনি যে তুই আমার জিনিসটা নিয়ে চলে গেছিস, ঠিক আছে? আমি এইভাবে বলিনি, জাস্ট পাওয়া যায়নি, আমি তোকে জিজ্ঞাসা করেছি তুই কি নিয়ে গেছিস, এইটা জিজ্ঞাসা করেছি। তার তো অনেক কিছু বোঝার ক্ষমতা, আমি বলছি না, এজটা এখন কম, তো এজটা এখন একটু বেশি হবে, 25-26 বছর বয়সে হবে, বা আমার বয়সে যখন পৌঁছাবে তখন বুঝবে, ঠিক
ঠিক আছে, জীবনের আসল মানেটা তখন বুঝতে পারবে। এখনও অনেক কিছু দিনও দেখা বাকি, অনেক কিছু শেখারও বাকি। তাই তো বলছি। যাই হোক না কেন, ভিডিওটা তার জন্য রইলো, সবার জন্য রইলো। ঠিক আছে, ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওতে আমি যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই কমেন্ট করে নিচে জানাবে। ঠিক আছে, কী ভুলটা বলেছি। ঠিক আছে, তাহলে আমি সেটা সংশোধন করে নেবো যদি আমি কিছু ভুল বলে থাকি। ঠিক আছে, তা যাই হোক, তার এখন স্বার্থ ফুরিয়ে গেছে, তো তাই এখন সে আর আমার সাথে আর তার কোনো মানে সে আর আমার সঙ্গে আর তার মানে সে আমাকে আর গুরুত্ব দেয় না। ঠিক আছে, যাই হোক, গুরুত্ব দেয় না, আমিও আর কাউকে গুরুত্ব দেবো না, কারণ আমি গভর্নমেন্ট জব করি। আমি মানুষের সাথে মিশুকে বা ভালোভাবে কথা বলি। অনেক ছেলেদের মানে জব পাওয়ার পর 10টা হাত পা গজিয়ে যায়, আমার সেটা এখনও গজায়নি। তাই আমি এখনও নিজেকে কিন্তু বিলিয়ে রাখি, নিজের মধ্যে কিন্তু এখনও অবধি সেই জিনিসটাই রেখেছি যে আমি চাকরি পাওয়ার আগেও ছিলাম আর চাকরি পাওয়ার পরেও আমি তাই আছি, যে আমার 10টা হাত পা গজিয়ে যায়নি আর আমি নিজের গ্র্যাভিটি নিয়েও চলি না। ঠিক আছে, এখন তো একটা ছেলের চাকরি পেয়ে গেলে মানে তার তো বিশাল অহংকার, গ্র্যাভিটি তার হয়েই যায়। ঠিক আছে, স্বাভাবিক, এটা তো সমাজের মানে এটাই তো হচ্ছে। যে কোনো সে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, যে কোনো চাকরি পেলেই তার একটা বা গ্র্যাভিটি হয়ে যায়। ঠিক আছে, তো আমি একটা বলবো, অহংকার হচ্ছে পতনের কারণ। এটা কিন্তু গীতায় লেখা আছে, অহংকার কোনো দিন করবেন না। চাকরি পাওয়ার আগেও নয়, চাকরি পাওয়ার পরেও নয়, অহংকার কোনো দিন করা ভালো নয়। ঠিক আছে, আমি অহংকার কোনো দিন করবো না। এই যে রুদ্রাক্ষের মালা আমি গলায় পরে আছি, ঠিক আছে, এই রুদ্রাক্ষের মালা ছুঁয়ে আমি বলছি যে আমি আগেও ছিলাম, মানুষের সাথে ব্যবহার করেছি। যেমন আমি মিশুকে, যে আমার সাথে ভালোভাবে কথা বলবে সে আমার থেকে, আমি ঠিক আয়নার মতো, যে আমার দিকে যতটা আলো প্রতিফলিত হবে, ঠিক আছে, ততটাই যতটা আলো আমার দিকে আসবে না, আপতিত হবে, ততটাই আমি আলো কিন্তু প্রতিফলিত করব। ঠিক আছে, সেটাই আমি বলছি, নিজেকে আমি আয়নার মতো, আমি নিজেকে আয়নার মতো করব। ঠিক আছে, আয়নার মতো রেখেছি, আয়নার মতো রাখবো সারাটি জীবন। ঠিক আছে, যে আমার দিকে যতটা আলো আসবে আমি ততটাই আলো প্রতিফলিত করবে। তুমি আমার সঙ্গে যে ব্যবহারটি করবে আমি তোমার সঙ্গে সেই ব্যবহারটিই করব। ঠিক আছে, ভালোর কাছে আমি ভালো, খারাপের কাছে আমি খুব খারাপ, এটুকু আমি বলে দিলাম। ঠিক আছে, তো যাই হোক না কেন, মানুষের স্বার্থ ফুরিয়ে গেলে মানুষ এখন অনেক কিছু ডায়লগ দেবে। ঠিক আছে, অনেক কিছু ডায়লগ দেবে, যে অজুহাত দেবে। মেন কথা হচ্ছে স্পষ্ট তো বলতে পারবে না ডিরেক্টলি, তাই নানা রকম অজুহাত দিয়ে সেটাকে বুঝিয়ে দেয়। এটা কি বোঝার ক্ষমতা আমার নেই যে আমার কাজও সে করতে চায় না। ঠিক আছে, কিন্তু ওই কাজ থেকে আমি 1 পয়সাও কিন্তু নেব না, বরঞ্চ ওরই প্রফিট হবে, ওই কাজটা করলে ওরই ভালো হবে, ওর নলেজ হবে। যাই হোক, একটা সময় তো সে চেয়েছিল কাজটা শেখাতে। যাই হোক, মানে আমি একটা কথা বলবো, আজকে ও যেমন আমার সঙ্গে একটা মানে যাই হোক আমার নিজের আত্মীয়র মধ্যে পড়ে, আমার ভাইয়ের মতো। তাই ও আমার সঙ্গে এরকম ধারা, মানে ওর সঙ্গে আমার মানে বন্ডিংটা এরকম ধারা হয়ে আছে। ঠিক আছে, আমার আরেকটা ভাইয়ের কথা বলছি, যে আমার রক্তের সম্পর্ক নয়, ওর নাম হচ্ছে প্রীতম কোলে। আমি ভিডিওটা তার নামটা বললাম, সে আমার সত্যিকারে ভাইয়ের মতো। ঠিক আছে, কেননা আজকে আমি বাইরে যাচ্ছি, দূরে যাচ্ছি, আমার শরীরটা খারাপ ছিল, হসপিটালে ভর্তি হয়েছিলাম বাড়ি গিয়ে মানে কয়েকদিনের জন্য। যাই হোক না কেন, সে আমাকে হাওড়া স্টেশনে আমাকে ছাড়তে এসেছিলো। আজকে যদি এই একই কথা আমি ওকে বলতাম, ও অনেক অজুহাত দিত, এই আমার কালকে পরীক্ষা আছে, আমার কালকে মোটেই হবে না। ঠিক আছে, এরকম বলে অজুহাত দিয়ে ঘুরিয়ে দিত। ঠিক আছে, যাই হোক, বলতে সেই প্রীতম হচ্ছে আমার সাচ্চা দিলের আমার মানে বন্ধু। ঠিক আছে, কারণ তাকে আমি সত্যি বলবো, বন্ধুত্ব ভাগ্য করে পাওয়া যায়, ভালোবাসার মানুষকে এমন ভাগ্য করে পাওয়া যায় না, একটা ভালো বন্ধুকে ভাগ্য করে পাওয়া যায়। সেও আমার থেকে ওরকম 12-13 14 বছরের ছোটো। ঠিক আছে, কিন্তু মানে আমার বন্ধু, আমার ভাইয়ের মতো সে আমার কাছে। ঠিক আছে, আমি ওকে অনেক ভালোবাসি। তাই সারা জীবন আমি চাইবো যে তার সঙ্গে যেন আমার সম্পর্কটা যেন খুব ভালো থাকে, খুব ভালো যেন আমার তার সাথে আমার বন্ধুত্বটা থাকে, প্রীতমের সাথে। আমি এটুকুই চাই। তাই আমি কোথাও গেলে, আমি ফার্স্ট টাইম বাড়ি গেলে আমি প্রীতমকে বলি যে এখানে যাব, ওখানে যাব, ঘুরতে যাবি, আমি তোর সঙ্গে গেলে আমি একটু শান্তি পাই। সত্যি আমি শান্তি পাই তোর সাথে, আমি যার সাথে গেলে শান্তি পাবো না। আর সত্যি কথা বলতে সে আমাকে তো মানে স্বার্থেতে ইউজ করতে চায়, তার স্বার্থেতে আমাকে ব্যবহার করতে চায়। তার ফালতু আমি কেন মানে তাকে জড়াবো। সে আমাকে অনেক কথা বলেছে, অনেক কথা বলে, চাকরি পাওয়ার আগে একরকম বলেছে, চাকরি পাওয়ার পর একরকম বলেছে, কত মাতামাতি আমাকে নিয়ে। ঠিক আছে, আমার কত প্রশংসা আমার মুখে, মানে তার মুখে। এখন তো সব একদম কিচ্ছু নেই, আর সব চুপ। আর ঠিক আছে, কোনো কথা নেই, কোনো নেই। আর যাই হোক, ভালো হয়েছে, যা হয় ভালোর জন্যই হয়। ঠিক আছে, বন্ধুত্ব অনেক কপাল করে পাওয়া যায়, ভালো বন্ধু, ভালো ভাই, এগুলো কপাল করে পাওয়া যায়। ঠিক আছে, রক্তের সম্পর্ক থাকলেই যে সে ভালো হবে সে কোনো দিন নয়। ঠিক আছে, এখন তো যা দেখছি দিনকাল এমন হয়েছে, নিজের লোকের থেকে পরের লোক বেশি আপন, সত্যি তাই। ঠিক আছে, আমি এটা বুঝতে পারি।
ঠিক আছে, আমি সব বলছি না, এটা সব ক্ষেত্রে হয় না। মানুষের মেন্টালিটি হচ্ছে মানুষকে তৈরি করে, সে কী করবে, সে কীরকম তৈরি হবে। মানুষের চরিত্র, মানুষের মেন্টালিটি মানুষকে মানে বিবেচনা করে, বিবেক মানুষকে তৈরি করে, এইটুকু আমি বলবো। নৈতিকতা মানুষকে তৈরি করে। সেও রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট, আমিও রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট, ঠিক আছে। যাই হোক না কেন, আমি তাকে উদ্দেশ্য করে শুধু কথাটা বলছি না, আমি সবাইকে বলছি যে নিজেকে ভালো করে তৈরি করো। তুমি ভালো মানুষ হলে তবেই কি তুমি জীবনে ভালো একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে। আগে নিজেকে মানুষ তৈরি করো, মানুষ প্রতিষ্ঠিত করো, মানুষের মধ্যে যে মানবিকতা থাকা দরকার সেইগুলোকে তৈরি করো, তারপরে তো চাকরির চিন্তা করবে, ভালো জব পাওয়ার চিন্তা করবে। এইটুকু আমি বলবো, ব্যাস এইটুকু বলে আমি আমার বক্তৃতা এখানেই শেষ করছি, আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও তোমাদের সাথে আমার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে। জয় হিন্দ, বন্দে মাতরম।